নমস্কার। আগামী 24 ডিসেম্বর গোটা দেশে প্রত্যেকটি জেলায় জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে কংগ্রেস। চিঠিতে উল্লেখ থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবশ্যই তার দপ্তর থেকে বরখাস্ত করতে হবে, অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং অমিত শাহ যেন দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান, সেই আবেদন কংগ্রেসের তরফে রাষ্ট্রপতির কাছে রাখা হবে। আগরতলা সহ রাজ্যের 8টি জেলাতে কংগ্রেস কর্মসূচি সংগঠিত করবে। এআইসিসির তরফে গোটা দেশব্যাপী আজ এবং আগামীকাল যারা সিপিডব্লিউসির মেম্বার রয়েছেন তার সঙ্গে যারা কংগ্রেসের নেতৃত্ব আছেন তারা প্রদেশে বসে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচি সম্পর্কে গোটা রাজ্যবাসী এবং সংশ্লিষ্ট প্রদেশবাসীকে অবগত করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 24 আকবর রোডের নির্দেশে আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং যে বিষয় নিয়ে তারা ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন। আগরতলা সহ বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে। সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে, বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের অভিযোগ যে ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে কুরুচিকর অবমাননাকর মন্তব্য করেছেন এবং তার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। তার সঙ্গে তিনি যেন দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান সেই দাবিও করা হয়। তার সঙ্গে যে বক্তব্য কংগ্রেস নেতৃত্ব রেখেছেন তা ইতিমধ্যে আপনারা অনেকে শুনেছেন। এই অনুষ্ঠান থেকেও আমরা বিষয়গুলো তুলে ধরব। কংগ্রেস ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে। 24 ডিসেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে, বাবা সাহেব সম্মান যাত্রা বা মার্চ সংগঠিত করবে কংগ্রেস, এই ঘোষণা দেওয়া হয়। আগরতলায়ও কর্মসূচি ঘোষণা হবে এবং প্রত্যেক জায়গায় ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে কংগ্রেস। একই সঙ্গে জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে কংগ্রেসের দাবি সনদ পেশ করা হবে। এই বক্তব্য কংগ্রেস নেতৃত্ব রেখেছেন। তার সঙ্গে আপনারা প্রত্যেকেই কথা বলবেন, আপনারা প্রত্যেকেই এই সময়ের মধ্যে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সকলের কাছে অনুরোধ, কম সময়ে মূল বক্তব্য রাখবেন, মার্জিত ভাষায় কথা বলবেন। এই অনুষ্ঠান যেন সকলে শুনতে পায় এবং আপনার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গ্রহণ করে সেই বিষয়টাতে আপনারা নজর দেবেন, অবশ্যই মাথায় রাখবেন এবং সকলের সহযোগিতা চাই এই অনুষ্ঠানে। যেহেতু লাইভ অনুষ্ঠান, সেই কারণে লাইভ অনুষ্ঠান থেকে আপনার বক্তব্যটা গ্রহণযোগ্য হোক, সকলের কাছে গ্রহণযোগ্য হোক। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে, আপনার মতাদর্শগত দিক থাকবে, আপনার চেতনা কিংবা আদর্শ থাকবে, সবকিছু ঠিক আছে। কিন্তু যখন লাইভ অনুষ্ঠানে কোনো টিভির পর্দায় কথা বলবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ভারতীয়, অবশ্যই আপনি একজন সুনাগরিক। আপনার কথা কোনো ব্যক্তিগতভাবে কারোর প্রতি সেখানে ক্রুদ্ধ হওয়ার বিষয় নয়। আপনার কথা অন্যরা গ্রহণ করবেন সেটা আপনার মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনি এমনভাবে যদি কথা বলেন এবং আপনি কোনোভাবে কোনো একটা দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাহলে এই রাজ্যের মানুষ ধরে নেবেন যে আপনি যে প্রতিষ্ঠান কিংবা যে মাধ্যমের হয়ে আপনি এই মতামতগুলো দিচ্ছেন, আপনার সেই মাধ্যম আপনাকে সে শিখিয়ে দিচ্ছে, সুশিক্ষা আপনাকে দিতে পারেনি। আমি এতটুকু বললাম। বিনম্রভাবে আরও একবার অনুরোধ করি, এই লাইভ অনুষ্ঠান হোক আপনার সুমধুর আলোচনায় সমৃদ্ধ এবং আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা চাই। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য শুনি। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে মন্তব্য করেছে, তাতে শুধু কংগ্রেসেরই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছিল।
এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে আপনারা জানেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভা ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্ট। নমস্কার, কে বলছেন? স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাকে এই সরকারের আমলে যে দুর্নীতি আরম্ভ হয়েছে মানে কিছু বলার নেই। আপনারা তদন্ত করে দেখবেন মহাকরণে কর্মরত ধর্মবীর সরকার নামে ওর বাবার নাম নিতাই সরকার মহাকরণের গ্রুপ চাকরি করে, তারপরে ওর স্ত্রী আবার বাধা পাচ্ছে এই সরকারের আমলে, আর গ্রাম পাহাড়ে ওদের করে কিছুই নেই, আর ওরা বাধা থেকে বঞ্চিত, সব দিক থেকে বঞ্চিত। একজন কর্মচারী স্ত্রী কিভাবে ভাতা পায়, কি একটা সরকার চলছে, হাস্যকর ঘটনা। মহাকরণে কর্মরত ধর্মবীর সরকার আর বাবা নিতাই সরকার চাকরি করে। এটাই বলতে চাই, একটু তদন্ত করলে ভালো হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাকে সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনার পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করতেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে এতে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভ ছিল না এ নিয়ে আলোচনা করা। যখন আলোচনা শুরু হলো, প্রেসিডেন্টের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট, মনুস্মৃতির চিন্তাধারায় যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট, তার এই যুক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। কনস্টিটিউশন আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেট এবং রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে উড়িষ্যার যে বক্তব্য করলেন, এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং, তাহলে মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত ওয়েল এহেড চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএস এর আইডিওলজি, যেহেতু মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্ট বেসড, মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কোট জল কোট যেতে পারে না। যারা কৌশলী জাতি, উপজাতির লোকরা আছেন, তারা এখনো আপার কাস্টের, এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে, তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয়, ঘোড়াতে বসতে দেয় না, স্কুলে পড়াশোনা করতে দেয় না। এই সমস্ত বিরোধী তো এই সংবিধানে যে পরিচিত যে তফসিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের
যে রক্ষা করবো যে সংবিধান, এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী। আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই, অনুশোচনা নেই, কোন এই দুঃখ প্রকাশ নেই, স্টেটমেন্ট উইথড্র করার কোন আগ্রহ নেই, বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাই করা এবং মানুষের দৃষ্টি অন্যত্রে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন। রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে, মানে হেডলাইন টিভি পর্দা থেকে ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক, মিথ্যে নাটক তারা এখানে পরিবেশিত করল। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু একটি আইনি দলিলই নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক, বিশেষ করে নীতিবিদ এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারান্টার, এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং এই ৭৫তম সংবিধান অ্যাডপশনের যে দিন, যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী, তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে, জাতপাতের নামে, ধর্মের নামে করছে, জাতপাতের নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট তাদের এটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার, আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি, মানুষের সাক্ষিত করুন, তাহলে তোমার কাছে যে কাস্ট বেস সেন্সাস না থাকে, কারা পিছিয়ে পড়া হয়, কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি প্রকল্পগুলো, এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে, গৃহীত হয়েছে, কার্যকরী হচ্ছে, একটা বিরাট সেকশন আদিবাসী হোক, তহসিলি জাতির হোক, পশ্চাৎ শ্রেণীর হোক এবং আরো যারা খুব ক্রাউড পিপল রয়েছে, তাদের স্বার্থে কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে না। কাজে এই যখন কাজটি সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা, আমরা দাবি জানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর তরফ থেকে এটাকে কোনোভাবেই এটা যাতে বাস্তবায়িত না হয়, কাল্পিক সেন্সাস যেন না হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই এই সমস্ত খুব প্ল্যান মাফিক এই সমস্ত আলোচনা উনি করেছেন। আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষা আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং, আমরা উই আর স্পিচলেস দাদা বিশ্বাসে, এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই ইস্যুতে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অব্দি তার
প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবে, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব। এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত। আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে, রাইট টু freedom of expression, belief, faith, worship, equality of status and of opportunity and promote among the all, fraternity, assuring the dignity of the individual. এর উপর বিশাল আঘাত আমরা মনে করি। ইট ইজ সংবিধান, আমরা ধর্মবিরোধী লোক হলেও দেশবাসীর কাছে বি আর আম্বেদকর, গান্ধীজি, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু এরাই ভগবান স্বরূপ। কারণ এরাই তো আমাদেরকে বাঁচার, বলার, চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে। It is almost the same calling Allah, calling Lord, or রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি। কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল, আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে কোরআন। কারণ এটা দেশবাসীর কাছে সমস্ত শক্তির মূল জিনিস, চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান। ইট ইজ অলমোস্ট দ্য সেম। এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্মবিরোধী লোকদের অপমান করা বলে আমরা মনে করি। আমরা উই আর গোয়িং টু টেক টু দ্য স্ট্রিটস, আমরা রাস্তায় নামবো, মানুষকে আরো বলবো, আপনারাও প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনাশীল যারা নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কুমারতে বলছিলাম। হ্যাঁ বলুন। দেখুন, 24-এ যে কর্মসূচি মানে একটা জাতীয় রাজনৈতিক দলই মানে সারা দেশব্যাপী ডেকেছে, কিন্তু আমি বলবো দেখুন যার জন্য যা হয়েছে, উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হয়তো অনেকের মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে যেতে পারে। কিছুদিন পূর্বে যেমন কৃষক যে কৃষি যে কয়েকটা আইন ছিল, তখন প্রধানমন্ত্রী কিন্তু দুঃখিত হয়েছিলেন, মানে কৃষকদের কাছে অন্যায় ক্ষমা চেয়েছিলেন। উনি যে কথাটা বলছেন, এটা তো একটু সরি বললে 24 আর এরকম আন্দোলন হয় না। এটা জাতীয় রাজনীতি না, মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি সংবিধান প্রণেতা, সারা বিশ্বব্যাপী ডাবল ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি পেয়ে উনি সংবিধান প্রণয়ন করেছেন। ছোটবেলায় লেখা মানে ভুল পুস্তকে পেয়েছিলাম। উনি উৎকৃষ্ট জাতি হিসাবে ওনাকে জলপান করতে আগে যাই অনেক কিছু ছিল। এটা আঞ্চলিক দলগুলি আছে, ওনারা কিন্তু প্রতিবাদ করার প্রয়োজন। দেখছি মায়াবতী উত্তরপ্রদেশে, যিনি ওনার মানে আদর্শ হিসাবে রাজনৈতিক দল গঠন করেছিলেন, তারপর অখিলেশ যাদব, তারপর দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী, সবাই আঞ্চলিক দলগুলিও অধিকাংশ প্রতিবাদ জানাচ্ছে। আমি বলবো যে যার জন্য যেমন হয়েছে, উনি একটু মাফি মানে দুঃখ প্রকাশ করলে তো হয়ে যায়। তো দেখলাম সংসদ অধিবেশন চলছে দেশের জন্য, উন্নয়নের জন্য, 50% কোনো বিলই পাস হয়নি। গ্রীষ্মকালের জন্য সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। একজন দেখলাম মধ্যপ্রাচ্যে, একজন আমাদের ত্রিপুরাতে। হ্যাঁ, এগুলি হলে সবাই যে হোক, রাজনৈতিক দলে যে শাসক দলে হোক, শাসক দলের মধ্যে কিন্তু আছে ডক্টর বি আর আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত অনেক আছে। ওনারা হয়তো রাজনৈতিক চাপে বা রাজনৈতিক কারণে কিছু প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু ওনাকে অপমান করলে বা ওনাকে একটা অপমানাত্মক বারবার পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী একবার বলেছিলেন ও দিদি এরকম করে, তার অপমান পশ্চিমবঙ্গের জন্য বিধানসভায় দেখিয়ে দিয়েছিল। এরকম ঠিক না। হ্যাঁ, তাই বলবো যে যদি এখনো আগে তো দেশের 2য় নম্বরে আছেন, হ্যাঁ, যদি সমাজ মাধ্যমে বা নিজের সামাজিক মাধ্যমে যদি দুঃখ প্রকাশ করেন যে একটা ভুল বসতে বলে দিচ্ছি,
থেকে এরকম হয় অনেক, মানে ক্ষমা চাওয়া কিন্তু কি বলবো, মানে মানে মহানের পরিচয়। ক্ষমা না চেয়ে এরকম করলে কিন্তু জাতি জনজাতি সবাই কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের এই লিখিত সংবিধান অনুযায়ী ওনারা সবকিছু সুযোগ সুবিধা ভোগ করছে। এটাকে ভুল বললে চলবে না। হ্যাঁ, মানে ভোট কাকে কে দিবে সেটা তো যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি মানে প্রতিবাদ কর্মসূচি সমর্থন করছি। আমি বলবো যে হোম মিনিস্টার যিনি পার্লামেন্টে বলেছিলেন এরকম মানে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলেন, ওই জন্য ক্ষমা চান, মাপ চান। 24 তারিখ থেকে শুরু হলে 25 তারিখ খ্রিস্টানদের একটা উৎসব আছে খ্রিস্টমাস। এতই চাইবো, আর এটার প্রতিবাদ আমিও জানাচ্ছি, আপনারা সবাই জানাবে এটা, সারা দেশ এবং বিদেশে যারা আছে। হ্যাঁ, ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু শুধু দেশের নয়, সারা পৃথিবীতে ওনাকে চিনে। উনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা। হ্যাঁ, এসসি এসটি ওবিসি তারপর আপনার সংখ্যালঘু, ওনার জন্যই কিন্তু মানে সবাই সুযোগ সুবিধা পাচ্ছে। ওনাকে বললে চলবে না। আর সংবিধান সংশোধন করতে গেলে অনেক কঠিন মানে শ্রম করতে হবে, কিন্তু সব কিছু হবে না। হ্যাঁ, আমি বলবো যে না, এটা ভুল চাওয়া বা মানে কি বলবো, উনি তো মানে সম্মানী ব্যক্তি, সম্মানীয় ভাবে তার মাপ চাও দেশবাসীর কাছে, বা ওই ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে বলেছিলাম, এটা আমি মুখ চস্কে বেরিয়েছিল, দুঃখিত। তারপর তো 24 তারিখে কিছু হবে না, বন্ধ হয়ে যাবে। এটাই হলো। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? চেতনাশীল যারা নাগরিকরা আছেন আমাদের পাশে এসে দাঁড়াবেন, ঘৃণা ছড়াবেন, এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে 24 ডিসেম্বর প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে, বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে, এবং বি.আর. আম্বেদকর যেখানেই আমাদের মুক্তি স্থাপিত হয়েছেন এখানে আমরা মাল্যদান করব, এবং আপামর জনসাধারণকে বলবো, প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং চেতনশীল নাগরিকদের বলবো, এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, সমর্থন করবেন। আপনারাও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় বসাবেন এবং রাস্তায় নামবেন। আমরা রাজ্যের একটি দল দেখি অবশ্যই সংবিধান অধিকার বা কনস্টিটিউশনাল রিজলিউশন নিয়ে গঠিত। সেক্ষেত্রে ওই দলটা আবার শাসক দলের সঙ্গে আছে, আপনার কি প্রতিক্রিয়া? অন্য দল যেহেতু আপনি আপিল করছেন অন্য দলের কাছে, আপনি কি আশা করেন ত্রিপুরার অন্যান্য দলও এই বিষয়ে কথা বলবেন? সব দলগুলোকে করা উচিত। প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সংবিধানকে সম্মান জানায়, যারা ভারতীয় বলে দাবি করে, এরা বলে সংবিধানের মধ্যে ভারতীয়তার কিছু নেই, তাদের কাছে মনুস্মৃতিটা হচ্ছে সবকিছু ভারতীয়, মানে তফসিলি জাতি, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে স্কুলে পড়াশোনা করতে দেয় না, এক রাস্তা হাঁটতে দিও না, এক কুয়োর জল খেতে দিও না, ঘোড়ায় বসে বিয়ে করতে দিও না। এই জিনিসগুলো তো আম্বেদকর নিজে তার জীবনে যদি পড়েন, হি ফেসড অল দিস। উনি নিজে খুব কষ্টে স্কুল এই যে পড়াশোনা করেছেন, স্কুলে তাকে মাস্টার দিদিমণিরা পর্যন্ত তাকে ঘৃণা করত, তার সঙ্গে কেউ কথা বলতো না, তাকে অবহেলা করত। সেই জায়গায় দাঁড়িয়ে সে বাইরে গিয়ে তার ডিগ্রি ফিগ্রি এনে he is the founder, he became the founding father figure of the Constitution of India. এটাই তো আপনি যে, আমি যে কথা বলছি, আমি যে চলাফেরা করছি, আমরা যে পূজা অর্চনা করছি, আমরা সাম্যতার কথা বলি, আমরা রাইট টু এক্সপ্রেশনের কথা বলি, এগুলো তো আমাদের সংবিধান ক্ষমতা। এই ক্ষমতার মাধ্যমেই তো আমরা চলার, এটা হচ্ছে আমাদের চালিত শক্তি, আমাদের চলার পথে এই শক্তিটা আমরা আছি বলেই তো আজকে আপনি সাংবাদিক সম্মেলন করতে
বুঝতে পারছি, নিন্দা জানাতে পারছি। এডিট নট বিন দেয়ার, আমি তো বুঝতে পারছি কি হতো। I do not want to club other issues with this issue. For that you can ask me separately after the press meet or somewhere else, but I do not want, this particular issue I do not want to answer to any other question other than this issue. I'm sorry for that. This issue has affected millions and millions of Indians. Their hearts are bleeding. We are completely taken aback. How could a human being, নমস্কার, কে বলছেন? after all this nonsense, in the parliament, নমস্কার when স্যার, we আমি dis- বলতে বলছি হ্যাঁ বলুন। ওই 24শে ডিসেম্বর একটা কথাটা ঠিক আছে, ওই সুদীপ রায় বর্মন বিজেপি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন আমরা কোয়াই মন্ডল অফিসের উল্টা থেকে বয়স্ক দ্বাদশ শ্রেণী প্রাথমিক বিদ্যালয়ে বিআরটি হলে নিউল বিশেষে লইয়া একটা রক্তদান শিবির একটা করে গেছে। ওই প্রদ্যুৎ ভট্টাচার্য যে আছে না কোয়ারিটা কংগ্রেসের কিতা এটি লইয়া, কিন্তু তাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে 19 লোকসভার আগে, তার একটু লাইনটা কেটে না। আমি কথাটা কোনো এক সেকেন্ডে মিথ্যা কথা বলতাম না স্যার। 19 লোকসভার স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বিজেপি সরকারের সুদীপ রায় বর্মন ওই মন্ডলের অপোজিটে বিআরটি কোয়াই বয়েজ স্কুল এখানে ওই মানে রক্তদান শিবির করে গেছে গা, কিন্তু ওই মন্ডল প্রেসিডেন্ট খবর পাইছে না। যেই থাক মন্ডল প্রেসিডেন্ট তখনকার সময় 19 লোকসভার আগে। এরপরে ওই নীল বিশ্বাস হেরা লইয়া তারপর রক্তদান শিবির করে গেছে স্বাস্থ্যমন্ত্রী। এই সময় সুদীপ রায় বিজেপির স্বাস্থ্যমন্ত্রী আছে। এরপরে 19 লোকসভার পরে প্রদ্যুৎ ভট্টাচার্য ওই কর্মচারী বিএমএস দেয়াইছে, তার অভিযোগ যেদিন ওই 19 লোকসভা হয়েছে তার অভিযোগ উড়ে হারাইছে। তার কেমন বাটপা সিজেমের দামাল সুদীপ রায় গভর্নমেন্টে বুঝতেছেন। হ্যালো স্যার, সুদীপর মধ্যে কয় নাড়াই কয় যেসব বিজেপি স্বাস্থ্যমন্ত্রী বড় নেতা, কংগ্রেসের বড় নেতা, তা তো কয় গাড়ি ঢোকাইছে, তাও নিজে বেজাচ্ছ না। তারপরে সিবিএম জিতেন যদি কুলাকুলি করে আবার জিতেন তারা তারপরে জিতেন পক্ষে ভালো। সুদীপ স্বাস্থ্যমন্ত্রীটা কেড়ে গেছে বিপ্লব দেবের লগে লাগছে, বিপ্লব দেবের লগে গিয়ে ওই মানে উন্নয়ন করতে গেছে, তার হুট করে সাইড করে বাইরে বার করে দিয়েছে। nonsense in the parliament when we were discussing about the constitution of its past glory, of the sacrifices being made by freedom fighters, the founder members of the constitution. At that point of time, how come the Union Home Minister in the Rajya Sabha uttered all these nonsense statements, which is not only demean the father of the Constitution of India, but has also tarnished the image of the country across the world, and also it has insulted millions and crores of Indians, those who really believe that whatever we are, this is all because of the Constitution of India. This is our Gita, this is our Quran, this is our Bible, I should say. এই সভার মাধ্যমে আগামী দিন আমাদের সাংগঠনিক জেলা ব্লক স্তরের বিভিন্ন দলীয় সংগঠনের বর্তমান যে রূপরেখা এবং এর মধ্যে এডিশন ইনক্লুশন যা যা প্রয়োজন সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা জানেন যে আমরা আগামী জানুয়ারি মাস থেকে আমাদের আন্দোলন কর্মসূচিতে আমরা আমাদের দলকে সক্রিয় ভূমিকায় আমরা অবতীর্ণ করার উদ্দেশ্যে জানুয়ারির 5 তারিখ থেকে ফেব্রুয়ারির 16 তারিখ অবধি সব কয়টা বিভাগ এবং আমাদের শাখার সংগঠন আমাদের সেলগুলিকে তাদেরকে নিয়ে কর্মসূচিতে আমরা যুক্ত হয়েছি। এই কর্মসূচিগুলি যথাযথভাবে যেন আমরা বাস্তবায়িত করতে পারি
রাজ্যের বিরাট অংশের মানুষকে সংগঠিত করে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা। ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে একদিক থেকে যেমন দেশের গণতন্ত্র, দেশের আইনি ব্যবস্থা, সারা দেশের মানুষের মধ্যে যে উদ্বেগ, সাথে সাথে সংবিধান বিলুপ্তকরণে ভারতবর্ষের সংবিধান প্রণেতা B.R. আম্বেদকর সম্পর্কে যে উক্তি ভারতীয় জনতা পার্টির তাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ভারতবর্ষের এই শাসক দল সারা দেশে ভারতবর্ষের ইতিহাস মুছে ফেলা, সংবিধান বিলুপ্ত করা, বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের প্রতি তাদের যে মনোভাব, এতে পরিষ্কার যে দেশের গণতন্ত্রে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে এই দেশটাকে একদলীয় শাসন ব্যবস্থা এবং তাদের যে মনুস্মৃতি, এই মনুস্মৃতি লাগু করার জন্য তারা একটা প্রয়াস নিয়েছে। এই প্রয়াসের বিরুদ্ধে আমাদের সমস্ত দেশে জাতীয় কংগ্রেস মাঠে নেমেছে, রাজ্যে রাজ্যেও আমাদের সংগঠনকে মাঠে নেমে প্রকাশ্যে একে প্রতিহত করা, তাদের এই মনোভাবের প্রতি মানুষকে জাগ্রত করা এবং আগামী দিন ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী 24 ডিসেম্বর আমাদের রাজ্যের সবকটি জেলায় আমরা এই ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতি যে অবমাননাকর যে বক্তব্য, এই বক্তব্যের প্রতিবাদে আমরা প্রকাশ্যে রাস্তায় আম্বেদকর সম্মাননা অভিযান আমরা করব এবং আমাদের রাজ্যের সবকটা জেলার ডিএমের কাছে আমরা একটা স্মারকপত্র তুলে দেব রাষ্ট্রপতির উদ্দেশ্যে অমিত শাহর পদত্যাগ বা তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা দাবি জানাব। एनईसीसी मीटिंग के लिए आया ना, वो दैट इज देयर नॉर्मल शेड्यूल, बट मणिपुर में आग लगाया, करेक्ट है ना। अभी बाकी जगह में आग लगाने के लिए आया। अमित शाह अम्बेडकर के बारे में, डॉक्टर अम्बेडकर के बारे में बोल दिया तो उसका पीछे बहुत बड़ा कारण है। वो आरएसएस का मेन पॉइंट है मनुस्मृति को दोबारा लेके आने के लिए। वो आरएसएस बहुत साल मेहनत कर रहा है। अभी अंबेडकर को इतना नीचे किया क्यों? अंबेडकर विचार को नीचे करने के लिए शुरू किया। अभी 2025 100 इयर्स ऑफ आरएसएस, वो ये लोग रिजर्वेशन को बंद करने के लिए अंबेडकर को नीचे कर रहा है, समझ गया? ये बीजेपी अमित शाह बिना कारण कुछ नहीं बोल सकता। सो ही इज ट्राइंग टू डिस्ट्रॉय द कॉन्स्टिट्यूशनल वैल्यूज, इक्वालिटी, लिबर्टी, फ्रेटर्निटी एंड जस्टिस में सोशल जस्टिस, इकोनॉमिक जस्टिस एंड पॉलिटिकल जस्टिस, ये पूरा बंद करने के लिए ये अमित शाह डॉक्टर अम्बेडकर के बारे में ऐसा बात किया, ठीक है। अभी आप लोग देखेगा तो आने वाला 1-2 साल में कॉन्स्टिट्यूशन को बदलने के लिए ये लोग शुरू करेगा। अभी देखो SC ST OBC रिजर्वेशन पूरा बंद करने के लिए ये लोग अभी आग लगाया। अब अंबेडकर को नीचे करेगा तो फिर उसका विचार भी नीचे जाएगा ना। हाँ, ये अभी अपर कास्ट वर्सेस लोअर, सो कॉल्ड लोअर कास्ट का बीच में आग लगेगा। यही उनका, दिस इज व्हाट आई थिंक, ये मेरा पर्सनल व्यू है, बट बिना कारण वो कुछ नहीं बोल सकता। আপনারা প্রত্যেক বক্তার বক্তব্য শুনেছেন। তারা যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে এই সভার মধ্যে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য এবং তাকে পুঁজি করে কংগ্রেস যে কর্মসূচি ঘোষণা করেছে, যে কর্মসূচির কথা ইতিমধ্যে আইসিসি জানিয়েছে, তারপর
পিসিসির তরফেও জানানো হয়। সার্বিকভাবে কর্মসূচিকে সফল করার জন্য আজ প্রদেশ কংগ্রেস ভবনেও জেলা কংগ্রেস সভাপতি এবং ব্লক কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে আরও একবার বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এবং তার পাশাপাশি প্রত্যেক বক্তারা যারা কথা বলছিলেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, আলোচনা করেছিলেন, তারা যে প্রেক্ষিতকে সামনে রেখে কর্মসূচি তারও ব্যাখ্যা দিয়েছেন। আপনারা অনেকে জানেন, বিশেষ করে অবিজেপি শিবির যারা একটি প্ল্যাটফর্মে আসতে চেয়েছিল বা এসেছে, ঠিক তাদের একটি মঞ্চ হয়েছিল সর্বভারতীয় স্তরে, কিংবা বলতে পারেন এই সময়ের মধ্যে খুব চর্চিত নাম হয়েছিল এবং সেই চর্চিত নামেই এই মুহূর্তে সংবিধান বাঁচাও, সংবিধান রক্ষা, সেই বক্তব্য তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং তাকে পুঁজি করে লোকসভা নির্বাচনে তারা লড়াই করতে চেয়েছিল এবং সেই লোকসভা নির্বাচনেও লড়াই হয়েছে এবং যেসব দলগুলোকে নিয়ে লড়াই শুরু হয়েছিল তার মধ্যেও আবার রাজনৈতিকভাবে খেলা শুরু হয়ে গিয়েছিল। সব দল এসে গেছে, সব দল ছিল, সেটা এখনো স্পষ্ট নয়, সেটা এখনো বলা সম্ভব নয়। আমরা এতটুকু বলতে পারি যে আপনারা যারা শুনছেন, আমাদের কথাগুলো যারা শুনছেন, অবশ্যই কংগ্রেস নেতৃত্ব বক্তব্যগুলো শুনছেন, আপনি হয়তো সেদিক থেকেও ব্যাখ্যা করতে পারেন যে আজ সুদীপ রায় বর্মনরা যে কথাগুলো বলছিল সেই কথাগুলো রাজনৈতিকভাবেও মঞ্চে দাঁড়িয়ে বলা হয়, কিন্তু তারপর সংসদের অধিবেশনে দাঁড়িয়ে যে কথাগুলো বলা হয়েছিল, যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল, একাধিক বিষয় সেখানে উঠে আসছে, সেগুলোই হচ্ছে আজকের দিনে চর্চিত বিষয় এবং সংসদে কথা বলতে পারা যায়নি। যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব, এই তথ্য আজ সুদীপ রায় বর্মন দিলেন, কংগ্রেস নেতৃত্ব দিলেন। তার আগেও এসিসির তরফে সাংবাদিক সম্মেলন ছিল। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, তারা অনেকে বিশ্বাস করবেন যে হয়তো রাজনৈতিকভাবে শক্তি অর্জন করার জন্যই কংগ্রেস ইস্যুভিত্তিক আন্দোলন করছে, কিন্তু পাল্টা এটাও বিশ্বাস করতে হবে আপনাকে, বিজেপিও তার মতন করে ইস্যু করে গোটা দেশে আন্দোলন করছে। রাজ্যের ক্ষেত্রে হয়তো আন্দোলন কর্মসূচি সংগঠিত হতে পারে, অমিত শাহের রাজ্য সফরের কারণে হয়তো দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি, কিন্তু হতে পারে। আমরা কংগ্রেস নেতৃত্বের আরো কিছু বক্তব্য আরো একবার শুনি এবং এই সময়ের মধ্যে রাজ্যে কংগ্রেস উজ্জীবিত হতে চায় কোন ইস্যুতে তার ব্যাখ্যাও শুনি। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। 24শে ডিসেম্বর কর্মসূচি সংসদের বিষয়ে জিয়ামত করে নিয়ে যে বিষয়টা, আসলে এটা তো আমরা আগেও বলেছিলাম, এটা একটা যারা একটা মনে ঋষি ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল দেশটাকে রক্ষা করার জন্য, এই সরকার আসার পর থেকে কিন্তু কোনো আইনে তারা মানছে না, ভোটের রায় মানছে না। যে কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস, সেটাকে দেশ বাঁচাতে হবে, মানুষ আইন বাঁচতে দেশ বাঁচলে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। আসলে এটাই হলো মূল বিষয়, সমস্ত স্তরে মানুষ এগিয়ে আসতে হবে। কারণ বিজেপি সরকারের নেতা নেত্রীরা যে ধরনের মন্তব্য, যে ধরনের ভাষণ প্রতিনিয়তই করে যাচ্ছে, কিন্তু কোনো না কোনো ভাবে জাতিগততা চলছে, কোনো এক জাতের অন্য জাতে সাম্প্রদায়িকতা ভাবে চলছে, কিন্তু সেটা আসলে মঙ্গল কাম্য না। কারণ ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এই দেশে 36 জাতির বসবাস থাকবে, এইটা হলো স্বাভাবিক। কারণ বিজেপির নেতৃত্বরা হলো মানে কি বলবো, জাতিগত মানে তার সাম্প্রদায়িক মাধ্যমে কিন্তু চলতে চায়। কিন্তু ত্রিপুরা রাজ্যে বলুন, ত্রিপুরা রাজ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সফরে এসেছে, ত্রিপুরা রাজ্যে কতটুকু অগ্রগতি হবে সেটা আগামী দিন বোঝা যাবে। কারণ আমরা এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখিনি। 7 বছরে ত্রিপুরা রাজ্যের সরকার, বিজেপির সরকার, বিজেপির সাথে আইপিএফটির সাথে এখন বর্তমানে বিজেপির সাথে প্রমাত্র যুক্ত হয়েছেন। কারণ কতটুকু ত্রিপুরা রাজ্যে অগ্রগতি হয়েছেন, কারণ সর্বস্তরে মানুষ এগিয়ে আসতে হবে। ভারতবর্ষের আইনকে বাঁচাতে হলে, সংবিধান বাঁচাতে হলে এবং মানুষকে রক্ষা করতে হলে এই বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে। কারণ সমস্ত স্তরের বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করে যাচ্ছে, ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে।
সর্বস্তরে একদম বেকার থেকে যুবক থেকে কর্মচারী সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে, আইনের শাসন ভারতবর্ষে ফিরিয়ে আনতে হলে, জাতপাতকে মানে মুছিয়ে একদম সমস্ত জাতের মানুষ যাতে চলতে পারে সেই দিকে আসার জন্য কিন্তু সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসতে হবে। কংগ্রেসের কর্মসূচি সেটা করেছে দলীয়গতভাবে এবং তাদের সাথে সবাই সামিল হয়ে আগামী দিনে যুদ্ধ আন্দোলন করতে হবে। কারণ তাদের এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশ চলতে পারে না, কোন কাজে চলতে পারে না। কারণ এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের মান কতটুকু হলো আর কতটুকু কোন জায়গাতে গিয়েছে সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বাড়ছে, মানুষের কর্মসংস্থান নেই, মানুষের রোজগার কমে গিয়েছে, মানুষের একটা হাহাকারের মধ্যে রয়েছে। কিন্তু আসলে এই সরকারের নেতারা বলছে ত্রিপুরা রাজ্যের বিকাশ হয়েছে, হাজার হাজার চাকরি দিয়েছে। কোথায় আমরা যে এলাকার মধ্যে রয়েছি একটি চাকরিও হয়নি, টেটের মাধ্যমে যায় একটি দুটি চাকরি হলো। কারণ টেটের চাকরি 2000 বামপন্থী থাকাকালীন 2017 সাল থেকে টেটের চাকরি চালু হয়েছে। কিন্তু যখন টেট দিয়ে পাস করেছে বামপন্থীর আমল, আমরা দেখি 17 সালে এটা চালু হওয়ার মাস 3 মাসের মধ্যে টেটের মাস্টার নিয়োগ করেছিল ফিক্সড এর মধ্যে। কিন্তু সেটা 2018 সালে নির্বাচনের আগে তারা বলছে ফিক্সড বলতে কোনো চাকরি ত্রিপুরা রাজ্যে থাকার কথা না। কিন্তু এখন তো এই সরকার আসার পর থেকে ফিক্সডে তারাও ফিক্সডের মাধ্যমে দিয়ে যাচ্ছে। কিন্তু সমস্ত তারা পাস করে রয়েছে, কিন্তু তাদেরকেও আন্দোলন করতে হচ্ছে চাকরির জন্য, কিন্তু তাদেরকেও চাকরি দিতে পারছে না। আসলে এই সরকার মিথ্যা ছাড়া এবং মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মিথ্যা বেশি দিন ধরে রাখতে পারবে না। 70 নৌকা একদিন বেশি উঠবে। কারণ বেকারের 50,000 চাকরিও নেই, বেকার 340 টাকাও নাই, 10,323 কর্মচারী যে 60 সমাজের কথা ছিল সেটিও নেই, সর্বশিক্ষক নিয়োগদের রেগুলার করার কথা ছিল সেটাও হলো না, জিএনএফ কে রেগুলার করার কথা ছিল সেটাও হলো না, অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার কথা ছিল সেটাও হলো না। কোনটা হলো এই রাজ্যে? কোনোটাই হলো না। ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাটের যে অবস্থা, মানুষ চলাচল করতে পারে না, কিন্তু কোনোটাই হলো না। কিন্তু তাদের অ্যাডভার্টাইজের কোনোটাই গামতি নেই, আর বড় বড় কথা বলবে। আর কি বলবো, এই সরকার সম্বন্ধে আমরা প্রতিনিয়তই বলি, আমরা চাই সরকারের এই মানুষের সাথে প্রতারণা না করে 3 বছরের মাধ্যমে যারা যুবক যুবতী বেকার কর্মসংস্থানের যে সমস্ত ডিপার্টমেন্ট গুলোর সন্ন্যতগুলি পূরণ করুন এবং শিক্ষাঙ্গনের মাস্টার দিয়ে শিক্ষাকে প্রসারিত করুন। কারণ শিক্ষার অবস্থা খুব বেহাল হয়ে গেছে, মাস্টার নেই, ছাত্র রয়েছেন। স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে নার্স নেই, ডাক্তার নেই, জিডি স্টাফ নেই, কিভাবে চলতে পারে? আমরা আশা করি স্বাস্থ্য ভালো থাকবে, সব ভালো থাকবে। আমরা সরকারের কাছে আবেদন করি আপনাদের কথা প্রতিশ্রুতি গুলো পালন করুন, সেটা আমরা T24 এর মাধ্যমে বলতে চাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। তো বলছিলাম আজকের যে 24 ডিসেম্বর কংগ্রেসের দেশ জুড়ে কর্মসূচি। তো কর্মসূচি রাজনৈতিক দল এটা তো পর্বে করা উচিত। যার যার সংগঠন তার, তো কংগ্রেস প্রতিবাদ জানাবে বা সংগঠিত করবে জনগণকে, এটাই তো রাজনীতির উদ্দেশ্য। কারণ নেতারা তৈরি হয় জনগণের দ্বারা। তো জনগণ যদি না থাকে, নেতারা কোথায় যাবে? তারা তো নিশ্চিহ্ন হয়ে যাবে। যেটা আজকে আমাদের ত্রিপুরার রাজ্যে, পশ্চিমবঙ্গে, বিভিন্ন রাজ্যে দেখছি বিভিন্ন দল ক্ষমতায় ছিল। তো আমাদের ত্রিপুরার রাজ্যটা ছোট্ট রাজ্য। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় আমাদের যে অমিত ভাই শাহ এসেছেন, বহুত উপদেশ দিয়েছেন, অনেক কিছু হবে। তো হবে যে বলেছেন, কবে নাগাদ হবে? এটা কি 47 নাগাদ নাকি কত নাগাদ এটা আমরা জানি। হবে। তো আমরা খুঁজি এখন কাকে? 18 আগে সুনীল দেওধর, গরুরগাড়ি দত্ত,
উনি কোথায়, ওনার আবার আরেকটা নাম আছে। তো যাক, উনি এখন আর নেই। আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘুমাতে সন্না, ঘুমাতে সন্না, তারাই তো বলেছিল ত্রিপুরাতে এসে। নেতার ফোয়ারা চলছিল ত্রিপুরাতে 18-র আগে। ওই যেমন আমাদের উপনির্বাচনে বক্সনগর আর দনপুরে এরকম। তো তারা কর্মসূচি করুক, আপত্তি কোথায়? আমার ব্যক্তি অ্যালার্জি আর সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি আমাদের ত্রিপুরা, ওটা তো মাথায় রাখতে হবে। আর বিশেষ করে সংস্কৃতির যে ইয়েটা ছিল প্রথমে খোয়াইতে শুনি, এইভাবে একজনের সঙ্গে আমার ব্যক্তিগত অপছন্দ হতেই পারে। এভাবে ল্যাঙ্গুয়েজটা এরকম ব্যবহার করা আমি মনে করি উচিত না। একটা লাইভ অনুষ্ঠানে আমি বড় হয়ে গেলাম এরকম মাধুর্যের সাহেব, ওনাকে অনেক কিছু বলা যায়। তো আমরা দেখছি কি করব, পাতা পোতার ঘষাঘষি, মরিচের জান শেষ। কথা বললি তো আগে তো ছিল, এখন তো একটু কম শোনা যায়। এখন তো ওদের মধ্যেই চলছে এটা, বাইক বাহিনী, এই বাহিনীর বাহিনী, হেলমেট বাহিনী, মন্ডল সভাপতি নিয়ে। যেই জায়গাটাতে আমি এমএলএটাই পরিবর্তন করলাম না, প্রত্যেকটা দিন লাইভ অনুষ্ঠানে এসে এভাবে শুনতে, হয়তো আমাদের মানুষকাতে বা বিবেকে বাদে হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো কয়েকদিন চর্চা হবে। রাজ্য রাজনীতি হোক, দেশীয় রাজনীতি হোক, অমিত শাহের সংসদে দাঁড়িয়ে বক্তব্য, ডক্টর আম্বেদকর সম্পর্কিত বিষয় এবং তাকে কেন্দ্র করে কংগ্রেস কেন অন্যান্য দলগুলো রয়েছে, অবিজেপি দলগুলো রয়েছে, কিন্তু রাজ্যের প্রেক্ষাপটে কংগ্রেসকে কি কোনো দল সঙ্গ দেবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার আরো একটি লাইভ অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে অংশ নেবেন, কথা বলবেন। আজ এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।